হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা ক্লাস 12-এর ফিজিক্সের প্রতিফলনের সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। মানে আগের দিন আমরা সমতল দর্পণ আর সমতল দর্পণ সম্বন্ধে জিনিসগুলো জেনেছিলাম। আজকে আমরা গোলীয় দর্পণ কি আর সেটা সম্বন্ধে বিভিন্ন জিনিসগুলো জানবো। তো প্রথম কথা, প্রতিফলক তলের উপর বেস করে গোলীয় দর্পণকে দুভাগে ভাগ করা যায়। প্রতিফলন তলটা যদি অবতল হয় তাহলে যে গোলীয় দর্পণটা পাই সেটাকে বলি অবতল দর্পণ, এবং প্রতিফলক তলটা যদি উত্তল হয় তাহলে যে গোলীয় দর্পণটা পাই সেটাকে বলি উত্তল দর্পণ। যেমন এই দর্পণের প্রতিফলক তল হচ্ছে এইটা। এখানে পারদ কিংবা অন্য কোনো জিনিসের একটা আস্তরণ দেওয়া আছে কিংবা জিনিসটা ঘষে দেওয়া আছে যাতে কিনা এখান থেকে প্রতিফলনটা না হতে পারে। তো প্রতিফলক তল এইটা। তো এখান থেকে আলোক রশ্মি আসছে, প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে। তাই এই প্রতিফলন তলটা যেহেতু অবতল, তাই না, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। সেম লজিকে এর প্রতিফলক তলটা এইটা, ঘষা দিকটা হচ্ছে এইটা, মসৃণ প্রতিফলক দিকটা হচ্ছে এইটা। তাহলে এর প্রতিফলক তলটা যেহেতু উত্তল, এটাকে বলছি উত্তল দর্পণ, এটাকে বলছি অবতল দর্পণ। মানে গোলীয় দর্পণ সম্পর্কিত কিছু আমরা সংজ্ঞা জেনে নিই। যেমন দর্পণ উত্তল হোক কিংবা অবতল হোক, এর মেরু কাকে বলে? মেরু বা পোল। তো এই যে দর্পণ আছে প্রাইম দর্পণটা আমরা ধরেছি, এই অবতল দর্পণটা, এই দর্পণে যে মধ্যবিন্দুটা হবে, যেটাকে এখানে ও দ্বারা ডিনোট করা হয়েছে, এই মধ্যবিন্দুটাকে ওই দর্পণের পোল বলা হয়। তো দর্পণের মধ্যবিন্দুকে, প্রতিফলক তলের মধ্যবিন্দুকে সেই দর্পণের পোল বলা হয়। এইবার আসি সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র কাকে বলে। উত্তল বা অবতল যে দর্পণই হোক না কেন, গোলীয় দর্পণটা যে একটা বড় বৃত্তের বৃত্তাংশ বিশেষ, সেই বৃত্তটির যে কেন্দ্র, সেই কেন্দ্রটাকে বলা হয় ওই দর্পণের বক্রতা কেন্দ্র। যেমন এখানে সি, এই যে প্রাইম বৃত্তটা, দর্পণটা, এই যে টোটাল বৃত্ত এরই একটা বৃত্তাংশ, এই টোটাল বৃত্তের কেন্দ্র আছে সিতে। তাহলে এই সিকে এই প্রাইমের বক্রতা কেন্দ্র বলা হয়। এইবার মেরু এবং বক্রতা কেন্দ্র, ওটাকে যদি আমরা সংযোজক একটা সরলরেখা দ্বারা বাড়িয়ে দিই, তাহলে যে অক্ষটা পাবো ওটাকে বলি প্রধান অক্ষ, যেটা এখানে এক্স প্রাইম দ্বারা ডিনোট করেছি। দেখো বিভিন্ন রকম অক্ষ কিন্তু এখান থেকে টানা যেতে পারে, কিন্তু স্পেসিফিক্যালি এই বক্রতা কেন্দ্র এবং মেরু সংযোজক একটাই অক্ষ পাই, সেটাকে আমরা প্রধান অক্ষ বলে থাকি। আর অবভিয়াসলি যদি সিটা বক্রতা কেন্দ্র হয়ে থাকে, সি থেকে এই প্রাইমের উপর অর্থাৎ পরিধির উপরে যে কটা সরলরেখা আমরা আঁকতে পারি, ওই কানেক্টেড সরলরেখাটাকে আমরা তার বক্রতা ব্যাসার্ধ বলে থাকি, কারণ ওটা আসলে যে মেন বৃত্তটা সেটার ব্যাসার্ধ বিশেষ। তাই জন্য এখানে সি ওটাকে আমরা বক্রতা ব্যাসার্ধ বলে থাকবো। এইবার তাহলে আমরা ধরি যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে কতগুলো আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মিগুলো এসে এই প্রতিফলক তলটা, যে অবতল দর্পণে এই প্রতিফলক তলটার উপর আপতিত হচ্ছে, প্রতিফলিত হয়ে কোনো একটা দিকে তো ব্যাক করে যাবে। তো এই প্রধান অক্ষের বরাবর আসলে প্রতিফলিত হয়ে যে বিন্দুকে কেন্দ্র করে আলোক রশ্মিগুলো প্রতিফলন অক্ষকে ছেদ করছে, প্রধান অক্ষকে ছেদ করছে, সেই বিন্দুটাকে বলে ফোকাস। অর্থাৎ সংজ্ঞা হিসেবে বলতে গেলে প্রধান অক্ষের সমান্তরালভাবে একগুচ্ছ আলোক রশ্মি এসে প্রতিফলক তলের উপর আপতিত হলে প্রধান অক্ষকে প্রতিফলিত রশ্মিগুলি যে বিন্দুতে ছেদ করে তাকে ওই দর্পণের ফোকাস বলা হয়। যেমন এখানে আলোক রশ্মিগুলো আসছে, প্রতিফলিত হচ্ছে, এই এফ বিন্দুতে ছেদ করছে, ছেদ করে বেরিয়ে যাচ্ছে, যে দিক থেকে আসুক না কেন এফ বিন্দুতে ছেদ করে বেরিয়ে যাচ্ছে প্রধান অক্ষকে। তো সেখানে এফ কে আমরা বলছি ফোকাস বিন্দু। এবার এই এফ এর উপর যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে অবভিয়াসলি সেই তলটাকে আমরা বলবো ফোকাস তল। এইবার তাহলে আমরা একটা জিনিস দেখি যে ফোকাস তল আর এই যে বক্রতা ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা ডিনোট করছি, আর ফোকাস তলটাকে আমরা এফ দ্বারা ডিনোট করছি। তো এই বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস তলের মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করা যাক। তাহলে এখানে অবতল দর্পণটার ক্ষেত্রে আমরা পি কিউ সরলরেখা এসছে, প্রতিফলিত হয়ে কিউ আর পথে বেরিয়ে গেছে, আর এফ বিন্দুতে ছেদ করেছে যেহেতু সেরকমভাবে করার নিয়ম। আর এই সি বিন্দু থেকে আমরা কিউ বিন্দুটাকে একটা সংযোজক সরলরেখা দ্বারা যুক্ত করলাম, জাস্ট ফর আমাদের প্রমাণটার জন্য। তাহলে আমরা এখানে প্রতিফলন কোণ পেলাম সি কিউপি এবং আপতন কোণ পেলাম আর কিউসি। এইবার আমরা জানি প্রতিফলনের সূত্র অনুসারে যে প্রতিফলন কোণ সমান সমান আপতন কোণ। তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। দেখো অ্যাঙ্গেল এফ কিউসি, মানে অ্যাঙ্গেল এফ কিউসি এবং অ্যাঙ্গেল পি কিউসি সমান। তাহলে এই দুটো কোণ আমরা প্রতিফলনের সূত্র অনুসারে বলতে পারি। এইবার
যদি আমরা দেখি যে পি কিউ আর সিও পরস্পর সমান্তরাল, সেই হিসাবে অ্যাঙ্গেল পি কিউ সি মানে এই কোণটা আর অ্যাঙ্গেল কিউ সি এফ মানে এই কোণটা পরস্পর একান্তর কোণ, মানে এই দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা দেখলাম যে এই কোণটা সমান, আবার এই কোণটা সমান। তাহলে আমরা কি বলতে পারি না এই কোণটা সমান, যেখানে আমরা লিখেছি দেখো অ্যাঙ্গেল এফ কিউ সি মানে অ্যাঙ্গেল এফ কিউ সি এবং অ্যাঙ্গেল কিউ সি এফ মানে এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুটো পরস্পর সমান। এবার আমরা জ্যামিতিতে জানি যে যদি দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে কোণের অপোজিট বাহু দুটো পরস্পর সমান হবে। এখানে অপোজিট বাহু দুটো সমান হলে কি বলতে পারছি আমরা, সি এফ মানে এর অপোজিট বাহু ইজ ইকুয়াল টু এফ কিউ মানে এর অপোজিট বাহু। তাহলে CF ইজ ইকুয়াল টু এফ কিউ পাচ্ছি। এইবার আমরা আগে জেনেছি যে যদি কোনো দর্পণের উন্মেষটা যদি খুবই ছোট হয় তাহলে যে কোনো বিন্দুতে গিয়ে যদি আলোকরশ্মিটা প্রতিফলিত হচ্ছে সেটা তার মেরুর খুব কাছাকাছি হয়, অর্থাৎ ও আর কিউ খুব কাছাকাছি। যেহেতু ও আর কিউ খুব কাছাকাছি আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি যে এফ ও আর এফ কিউ দৈর্ঘ্য পুরোপুরি সমান। তাই আমরা যেহেতু উন্মেষটা খুবই ক্ষুদ্র আর আমাদের সাধারণ চোখে ধরাও পড়বে না, তার জন্য আমরা এফ ও সমান এফ কিউ ধরে নিতে পারি। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারছি যে সিএফ সমান এফও। এবার যেটার বক্রতা ব্যাসার্ধ আর সেটা হচ্ছে সিও। তাহলে সিও কে আমরা কিভাবে ভাগ করতে পারি, সিও সমান সমান ও এফ প্লাস এফ সি। আবার আমরা জানি এফ সি সমান সমান ও এফ, তো টু ও এফ। ও সি সমান সমান টু ও এফ, ও সি মানে আর টু ও এফ মানে হচ্ছে যেটা ফোকাস দূরত্ব মানে এফ। তাহলে আর সমান সমান টু এফ, তাহলে এফ সমান সমান আর বাই টু, অর্থাৎ কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব তার বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়। এবার তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে দেখে নেওয়া যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে এখান থেকে আলোকরশ্মি এসছে, যেহেতু এটা প্রতিফলক তল এখান থেকে প্রতিফলিত হয়ে কিউআর পথে বেরিয়ে গেছে। তো আমরা এই এফ এর সঙ্গে একটা কাল্পনিক রেখা যুক্ত করলাম, এফ কিউকে যুক্ত করলাম, আর আগের নিয়ম অনুসারে বক্রতা কেন্দ্র আর ওই যে বিন্দুতে আপতন বিন্দুটা সেই বিন্দুটাকে যোগ করলাম কিউসি পথে করে কিউ এন দিকে বাড়িয়ে দিলাম। এবার অবভিয়াসলি সেম নিয়ম, প্রতিফলন কোণ সমান আপতন কোণ, তাহলে এই কোণ দুটো সমান হয়। যেহেতু এই কোণ দুটো সমান তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল আর কিউ এন সমান অ্যাঙ্গেল পি কিউ এন লিখলাম। আবার আমরা দেখছি পি কিউ সমান সমান পি কিউ আর সিও পরস্পর সমান্তরাল হচ্ছে। যেহেতু সমান্তরাল হচ্ছে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এন কিউ আর মানে অ্যাঙ্গেল এন কিউ আর আর অ্যাঙ্গেল সি কিউ এফ মানে সি কিউ এফ, এই কোণ দুটো পরস্পর বিপরীত কোণ মানে কোণ দুটো সমান। তাহলে আমরা বলছি এই কোণ আর এই কোণটা সমান, আবার এই কোণটা এই কোণটার সাথে সমান। আবার অ্যাঙ্গেল এন কিউ পি মানে এই কোণটা আর অ্যাঙ্গেল এন সিও আর এই কোণটা পরস্পর অনুরূপ কোণ, যেহেতু কিউপি আর সিও পরস্পর সমান্তরাল। এখন তাহলে এই কোণ আর এই কোণ দুটো সমান, এই কোণটা আবার এই কোণটার সাথে সমান, এই কোণটা এই কোণটার সাথে সমান, তাহলে পরস্পর এই দুটো কোণ সমান দাঁড়িয়ে যায়। সেম নিয়মে যেহেতু পরস্পর কোণ দুটো সমান তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। তাহলে এখানে কি এফ সি সমান সমান আমরা লিখতে পারি এফ কিউ। এবার এফ সি সমান সমান এফ কিউ, আবার সেই উন্মেষের গল্প, যেহেতু উন্মেষটা খুব ছোট তার জন্য কিউ আর এফ পরস্পরের খুব কাছাকাছি, তার জন্য আমরা লিখতে পারি এফ ও সমান এফ কিউ। তারপর সেম নিয়মে ওসি মানে আর সমান সমান সিএফ প্লাস এফও, সিএফ প্লাস এফও মানে টু এফও মানে টু এফ মানে এফ সমান সমান আর বাই টু। তাহলে আমরা জানলাম যে কোনো গোলীয় দর্পণ উত্তল হোক অবতল হোক যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে তার যে বক্রতা ব্যাসার্ধ সেটা সবসময় ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হবে, বক্রতা ব্যাসার্ধটা, অর্থাৎ ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। এইবার আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে কিভাবে প্রতিবিম্ব গঠন হয় সেটা নিয়ে একটু জেনে নেব। তো গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা বস্তুর অবস্থানের উপর ডিপেন্ড করছে যে প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি কি হবে। তো এবার সেটা ডিটারমাইন করার জন্য আমরা একটা পদ্ধতি জানি, সেটাকে আমরা বলি রশ্মির অনুসরণ পদ্ধতি। এর মধ্যে একটা আমরা আগেই জেনে এসেছি যেটা কিনা ফোকাসের সংজ্ঞায় ছিল, যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি কোনো আলোকরশ্মি যায়, যেমন এটা গেছে, এটা সবসময় ফোকাসের প্রতিফলিত হওয়ার পরে সবসময় ফোকাস বিন্দুর মধ্যে দিয়েই ব্যাক করবে। উল্টোটা যদি হয় মানে ফোকাসের মধ্যে দিয়ে যদি যায় তাহলে প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের বরাবরই ব্যাক করবে, এটা আমরা জেনে এসেছি। কিন্তু যদি রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে না যায় তাহলে গেল প্রতিফলিত হলো একটা নির্দিষ্ট বিন্দুতে যাবে, এবার সেই বিন্দুটা আমরা ফোকাস তল জেনে এসেছি সেই ফোকাস তলের উপরেই থাকবে, এটা গিভেন। তো এই যে এফ প্রাইম বিন্দু দিয়ে গেছে
এফ প্রাইম বিন্দুটা কিন্তু এই ফোকাস তলের উপরই আছে। তো যখন আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসছে না এবং প্রতিফলিত হওয়ার পরে অন্য কোনো বিন্দু দিয়ে যাচ্ছে যেটা কিনা ফোকাস না কিন্তু ফোকাস তলের উপরে অবস্থিত, তখন সেই সেকেন্ড বিন্দুটাকে বলে গৌণ ফোকাস, অর্থাৎ এখানে এফ প্রাইম হচ্ছে গৌণ ফোকাস। তো আর 3 নম্বর নিয়ম হচ্ছে অনুসরণ পদ্ধতি, যে যদি কোনো আলোক রশ্মি এই সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, তাহলে যে পথে যায় ঠিক সেই পথেই ব্যাক করে আসে, এর চ্যুতি হয় না। তাহলে এবার ওর উপর ডিপেন্ড করে এই তিনটে পদ্ধতির উপর, এই তিনটে অনুসিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আমরা কোনো বস্তুর অবস্থান জানা থাকলে বলে দিতে পারি যে তার প্রতিবিম্বের আকার, আকৃতি, প্রকৃতি কীরকম হবে। তো দেখা যাক, এখানে বস্তুটা অসীম দূরত্বে অবস্থিত, তার অসীম দূরত্ব থেকে আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে আসছে, প্রধান অক্ষের সাথে সমান্তরাল নেই কিন্তু আসছে সমান্তরালভাবে একে অপরের সাথে, প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে এই গৌণ ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রতিবিম্বটা গঠিত হচ্ছে এই ফোকাস আর ফোকাস তলের উপরেই, অর্থাৎ এফ প্রাইম প্রতিবিম্বটা গঠিত হয়েছে। এখানে প্রতিবিম্বটা যদি বস্তুটা এরকম হয়, মানে বস্তুটা যদি এপাশে মাথা থাকে, প্রতিবিম্বর মাথাটা এপাশে হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে অবশীর্ষ। যদি প্রতিবিম্বের মাথা আর বস্তুর মাথা একই থাকে, মানে একই দিক বরাবর থাকে উচ্চতার দিক থেকে, তাহলে সেটাকে বলে সমশীর্ষ। আর যদি উল্টো থাকে তাহলে বলি অবশীর্ষ। এখানে যেহেতু উল্টে গেছে তার জন্য এটাকে বলছি অবশীর্ষ প্রতিবিম্ব। এটাকে পর্দার উপর ফেলা যায়, তার জন্য এটা একটি সৎবিম্ব। আর যা আকৃতি ছিল, যেহেতু অসীম দূরত্ব থেকে আসছে, মানে বুঝতেই পারছো এখান থেকে বস্তুর আকৃতি অনেক বড় ছিল, তার তুলনায় ছোট, তাহলে প্রতিবিম্বের আকৃতি ছোট হয়েছে, অবশীর্ষ হয়েছে প্রতিবিম্বটা, আর ফোকাস বিন্দুর উপরে মানে ফোকাস তলের উপর গঠিত হয়েছে। এবার যদি প্রতিবিম্বটা বক্রতা কেন্দ্রের বাইরে থাকে, অর্থাৎ এই পি কিউ পজিশনে থাকে, দেন কি করে গঠিত হবে? সেম নিয়মে আসবে, পি থেকে একটা সমান্তরাল সরলরেখা আসলো, এখানে আসলো, প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। আর একটা সরলরেখা এখান দিয়ে যাবে, যেটা কিনা ডাইরেক্ট সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে অর্থাৎ সি এর মধ্যে দিয়ে যাবে ডাইরেক্ট বরাবর। যেখানে এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে অর্থাৎ এই বিন্দুটায়, সেখানে হবে পি এর প্রতিবিম্ব। সেম ভাবে কিউর প্রতিবিম্ব পাবো এই জায়গায়, অর্থাৎ পি কিউর যে প্রতিবিম্ব সেটা গঠিত হচ্ছে ঠিক এই জায়গাতে, পি কিউ, স্মল পি কিউ দ্বারা আমরা ডিনোট করেছি। তাহলে এখানে প্রতিবিম্বটা গঠিত হয়েছে বক্রতা বিন্দু এবং বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মধ্যবর্তী অংশে। প্রতিবিম্বটি অবশীর্ষ, প্রতিবিম্বটি সৎ, প্রতিবিম্বটি আকারে ছোট। তারপরে আরেকটু এগিয়ে আসলাম, বক্রতা কেন্দ্রের উপরেই পিকিউ আছে। সেম নিয়মে যাচ্ছে, একটা রশ্মি গেল, ফোকাসের মধ্যে দিয়ে প্রতিফলিত হলো, আর একটা রশ্মি ডাইরেক্ট আবার ফোকাসের মধ্যে দিয়ে গেল, সমান্তরালভাবে ব্যাক করে গেল। যেটা কিনা আমরা জেনেছি, যদি সমান্তরালভাবে যায় ফোকাসের মধ্যে দিয়ে যাবে, যদি ফোকাসের মধ্যে দিয়ে যায় সমান্তরালভাবে যাবে, সেই নিয়মেই আছে। যেখানে ছেদ করলো সেখানে আমরা পি কিউর প্রতিবিম্ব স্মল পি কিউ পেলাম। এখানে স্মল পি কিউ একই দৈর্ঘ্যের, যেহেতু পি কিউ আর স্মল পি কিউ ঠিক বক্রতা কেন্দ্রের উপরেই গঠিত হয়েছে, তাই জন্য দুটো দৈর্ঘ্য সমান, দুটি অবশীর্ষ এবং দুটি সৎ, প্রতিবিম্বটি সৎ। তো এবার এখানে দেখা যাক, এখানে আমরা আরেকটু এগিয়ে এসেছি, যেখানে কিনা আমরা বস্তুটাকে রেখেছি বক্রতা কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝখানে। সেম নিয়মে একটা রশ্মি সমান্তরালভাবে যাবে, প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে ব্যাক করবে, আর একটা রশ্মি এখানে যাবে, ঠিক এই পথে যাবে, গিয়ে প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে সেম পথেই ব্যাক করবে, কারণ আমরা আগে জেনেছি যে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় সেটা সেই পথেই ব্যাক করে, তাহলে উল্টোটাও পসিবল, মানে এই লেন্থে যেহেতু গেছে ঠিক এই বরাবর ব্যাক করে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়েই ব্যাক করে গেছে। যে বিন্দুতে ছেদ করেছে সেখানে আমরা বড় হাতের পি কিউ প্রতিবিম্ব স্মল পি কিউ পেয়েছি। প্রতিবিম্বটা আকারে পি কিউর থেকে বড়, মানে বিবর্ধিত, এটা সৎ এবং এটা অবশীর্ষ, গঠিত হয়েছে সেন্টার অফ কার্ভেচারের বাইরে। এখানে দেখো, আমরা এখানে এখন সেন্টার অফ কার্ভেচারের বাইরে প্রতিবিম্ব একটা বস্তু রেখেছিলাম, তখন সেটা আকারে বড় ছিল, তার প্রতিবিম্বটা ছোট পেয়েছি। এবার দেখো আমরা আসলে কিছুই করিনি, জিনিসটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করেছি, প্রতিবিম্বের জায়গায় বস্তুটাকে রেখেছি, বস্তুর জায়গায় প্রতিবিম্ব রেখেছি। তাই জন্য যেহেতু এখানে যে জিনিসটা আছে সেটা বড় হওয়া উচিত, এখানে জিনিসটা বড় হয়ে গেছে, এখানে আসলে প্রতিবিম্ব। এখানে জিনিসটা যেহেতু অবশীর্ষ হওয়া উচিত, এখানে জিনিসটা অবশীর্ষ হয়ে গেছে, মানে ভাইস ভার্সা। এখানে আবার সেম ভাবে আমরা আরেকটু এগিয়ে এসে বস্তুটাকে ফোকাস বিন্দুর উপরই রেখেছি। ফোকাস বিন্দুর উপর সেম নিয়ম, একটা রশ্মি সমান্তরালভাবে যাবে, প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, আর একটা রশ্মি এখানে গিয়ে প্রতিফলিত হয়ে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে ব্যাক করবে, কিন্তু এরা পরস্পর সমান্তরালভাবে বেরিয়ে যাবে, অর্থাৎ এরা অসীমে গিয়ে মিলিত হবে। তাহলে
যদি ফোকাস বিন্দুর উপর কোনো বস্তুকে রাখা হয় তাহলে প্রতিফলনের পরে আলোক রশ্মিগুলি অসীমে গিয়ে মিলিত হবে, এক্ষেত্রে পর্দায় ফেলতে আমরা পারবো না। তারপরে আমরা ফোকাস বিন্দুর থেকেও একটু ভিতরে রেখে নিয়েছি, মানে ফোকাস দূরত্বের মধ্যে আমরা বস্তুটাকে রেখেছি। সেম নিয়ম, সমান্তরালভাবে যাবে, ফোকাসের মধ্যে দিয়ে ব্যাক করবে, আবার ওটা সেন্টার অফ কার্ভেচারের বরাবর একটা লাইনে গিয়ে এখানে প্রতিফলিত হয়, আবার সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে, মানে অনেকগুলো লাইন দিয়ে প্রতিফলিত হয়। কিন্তু আমরা যেহেতু অনুসিদ্ধান্তে পড়ে এসেছি যে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে গেলে ওই পথেই ব্যাক করে, তাহলে আমরা উল্টোটাও ভেবে দেখবো, মানে সেন্টার অফ কার্ভেচার বরাবর লাইনে গিয়ে প্রতিফলিত সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়েই যাবে। এবার ওটাকে আমরা বিবর্ধিত করে দেবো। বিবর্ধিত করে দিলে দেখলাম অপর সাইডে, মানে দর্পণের যে সাইডে বস্তু আছে তার অপর সাইডে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে। প্রতিবিম্বটা আকারে বড়, প্রতিবিম্বটি অসৎ এবং প্রতিবিম্বটি সমশীর্ষ। যদি একমাত্র অবতল দর্পণের ক্ষেত্রে সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করার শর্তই হচ্ছে বস্তুটাকে ফোকাস দূরত্বে কম দূরত্বে রাখতে হবে। তাহলে এতক্ষণ ধরে আমরা 6টা কেস দেখলাম অবতল দর্পণের। এবার আমরা দেখব উত্তল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে সেম, উত্তল দর্পণের প্রতিফলক তলে উত্তল সাইডটা, তাহলে এখানে পিকিউ কে রেখেছি আমরা, পিকিউ কে রেখে একটা রশ্মি গেছে প্রতিফলিত হয়ে ব্যাক করে গেছে। এবার সেটাকে কি করে বুঝবো যে কোন পথে ব্যাক করবে? প্রতিফলিত হলো, এটাকে যদি বিবর্ধিত করি আমরা ফোকাস বিন্দু থেকে মিলিত হবে, কারণ প্রতিফলন হওয়ার পরে ফোকাস বিন্দু থেকে মিলিত হয়, যেটা কিনা আমরা আগে যখন আমরা প্রমাণ করছিলাম সম্পর্কটা তখন দেখেছিলাম। তাহলে এইভাবে আমরা বিবর্ধিত করে দেবো। আর একটা রশ্মি সেম ভাবে সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে ওই পথে ব্যাক করবে, যেখানে আমাদের ছেদ বিন্দু সেখানে গঠিত হয়েছে আমাদের স্মল পিকিউ অর্থাৎ প্রতিবিম্বটা। এখানে প্রতিবিম্বটা হচ্ছে অসৎ, এখানে প্রতিবিম্বটা যে পাশে বস্তু তার অপর পাশে অবস্থিত দর্পণে, এখানে প্রতিবিম্বটা সমশীর্ষ কিন্তু ছোট। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে প্রতিবিম্ব গঠন করার নিয়ম কি। আমাদের স্মল একটা অনুসিদ্ধান্তকে এতভাবে না ভেবে আমরা একটা জিনিস ভাবতে পারি, মাথা থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, ওখানে দর্পণের উপর ফেলবো, তারপর সেটাকে এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে বার করবো। আর একটাকে কোনো কিছু না ভেবে এই বক্রতা বিন্দু যেটা আছে তার মধ্যে দিয়ে চালিয়ে দেবো, মানে একটা রশ্মিকে এই সমান সমান নিয়ে যাবো, নিয়ে গিয়ে এখান থেকে আমরা এই ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চালিয়ে দেবো, আর একটা রশ্মিকে আমরা ডাইরেক্ট সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে চালিয়ে দেবো, যেখানে ওরা ছেদ করবে সেটাই হবে ওদের প্রতিবিম্ব, সেই জায়গাতে ওই প্রতিবিম্বটা গঠিত হবে। প্রতিটা আঁকার ক্ষেত্রে এই একটা ফান্ডামেন্টাল নিয়ম সেম থাকছে। তো প্রতিবিম্ব কি করে গঠিত হলো আমরা জানলাম। এবার প্রতিবিম্বের আমরা চিহ্নটা সম্পর্কে জেনে নেবো, যে কোনটাকে কোন চিহ্ন, কোনটাকে পজিটিভ দিতে হবে, কোনটাকে নেগেটিভ দিতে হবে। তো দর্পণের অবতল হোক উত্তল হোক সবকিছু আমরা ডিটারমাইন করি মেরুর বেসিসে। মানে মেরু থেকে এই দূরত্বটাকে, মানে সি অবধি দূরত্বটাকে অর্থাৎ বক্রতা কেন্দ্র অবধি দূরত্বটাকে আমরা বলি বক্রতা ব্যাসার্ধ, ও মেরু থেকে এফ অবধি দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। অর্থাৎ সবকিছু আমরা ডিটারমাইন করছি মেরুর বেসিসে। তাহলে রশ্মিটা যেদিকে যাচ্ছে, ধরো রশ্মিটা এই দিকে যাচ্ছে, আর আমরা হিসাব করছি ওসি, মানে ওসি ভেক্টর হিসাবে যদি আমরা কল্পনা করি ওসিটা এই দিক বরাবর মুভ করছে আর রশ্মিটা যাচ্ছে এই দিক বরাবর, তাহলে ওসিটা হবে নেগেটিভ। অর্থাৎ মেরু থেকে যে দূরত্বটা আমরা ডিটারমাইন করব সেই দূরত্বটা যদি আলোর অভিমুখে থাকে তাহলে সেটাকে আমরা বলবো পজিটিভ, আর যদি আলোর অভিমুখে বিপরীতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো নেগেটিভ। অর্থাৎ আলোটা ধরো আমার এই দিকে আসছে আর দূরত্বটা আমি ওসি মানে এই দিকে কল্পনা করছি, তীরচিহ্নটা এই দিকে আছে, তাহলে এটা অপোজিট বিপরীত মুখ, তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ। উল্টো দিকে এটা দেখো, আলোটা কিন্তু এই পিকচারটা ক্ষেত্রে আলোটা আসছে এই দিকে আর এখানে ওসি আছে এই দিকে, মানে ওসি আর আলোর অভিমুখ একই দিকে, তাহলে এই ক্ষেত্রে ওসিটা হচ্ছে পজিটিভ। মানে ছবি টু ছবি ফোকাস দূরত্ব বলো, বক্রতা ব্যাসার্ধ বলো, বস্তুর অবস্থান বলো, প্রতিবিম্বের অবস্থান বলো, অর্থাৎ ভি আর ইউ যেগুলো পরে জানবে, সে তার প্রতিটা যে পজিটিভ আর নেগেটিভ যে সাইনটা সেটা চেঞ্জ হতে থাকবে, এটা আমাদের বুঝে নিতে হবে। আবার যদি এই সমশীর্ষ অবশীর্ষের একটা ব্যাপার আছে, যদি ওপরের দিকে থাকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর থাকে, মানে আমরা এটাকে যদি এক্স অক্ষ, এটাকে যে ওয়াই অক্ষ, এটাকে যদি নিচের দিকে যদি আমরা নেগেটিভ এক্স অক্ষ ধরি, তাহলে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে যদি থাকে তাহলে ওটাকে আমরা পজিটিভ ধরবো উচ্চতার দিক থেকে। আর যদি অবশীর্ষ মানে ওটার অবশীর্ষ মানে নিচের দিকে থাকে তখন ওটাকে আমরা নেগেটিভ ধরবো, অর্থাৎ এখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, এইভাবে চিহ্নের ব্যাপারটা এখানে আসছে। তো আজকে এই অবধিই থাক, আর নেক্সট ক্লাসে আমরা প্রতিফলনের যে বাকিটুকু আছে সেটা কভার করব। ছবিগুলো ভালো করে এঁকো, আর কোনো রকম প্রবলেম হলে আমাদের যে ফেসবুক পেজ আছে আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করো, আমরা চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ।